এক নং প্রশ্নে বলা হয়েছে এ একটি ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্সের মান নিচের কোনটি? এখানে এ হচ্ছে একটি 2x2 ম্যাট্রিক্স। আমরা জানি 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটি হচ্ছে, যদি A ইজিক্যাল টু এ বি সি ডি লিখি তাহলে এ ইনভার্স হবে 1/AD মাইনাস বিসি। এ আর ডি পরস্পর স্থান বিনিময় করবে এবং সি আর বি চিহ্ন পরিবর্তন করবে। এখন এ বি সি ডির ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এ ইন্টু ডি তার মানে হচ্ছে 3 ইন্টু -3, দ্যাটস মিনস -9 মাইনাস 2 ইন্টু -4, আর এই -8, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। আর ভিতরে কি হবে? ডি, তার মানে এখানে হবে -3, এখানে 3, আর এখানে হবে 4 -2। তাহলে এখানে আমার এ ইনভার্স কি দাঁড়াচ্ছে? এ ইনভার্স আমার দাঁড়াচ্ছে 3 -4 2 -3। এখন 2A ইনভার্স কি হবে? 2 ইনভার্স হবে হচ্ছে আমার 2 into 3 6 -8, 2 into 2 4 -6, and determinant of 2A inverse 1 is equal to 6 into -6 -36 -32. That means আমার answer হচ্ছে -4। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু √2 - √2 - x এর ডোমেইনগুলো নিচের কোনটি? আমরা জানি রুটের ভিতরে কখনো নেগেটিভ টার্ম আসে না, আসা যাবে না। তাহলে এইখানে প্রথম রুটের ভিতরে যেই টার্মটা আছে সেটা হচ্ছে 2 √2 - x। তার মানে এই টার্মটা অবশ্যই 0 থেকে বড় অথবা সমান হবে। একই সাথে আমার এই √এর ভিতরে যা আছে এইটাকেও 0 থেকে বড় হইতে হবে অথবা সমান হবে। ওকে, তাহলে এইটা থেকে আমরা কি পাই? প্রথমটা থেকে প্রথমটা যদি আমরা স্থান বিনিময় করি তাহলে আসবে 0, 2 is 2 - x। যদি আমরা উভয় পাশে বর্গ করি তো আসবে 4 is greater than 2 - x। দেন আমরা এখান থেকে বলতে পারি x is greater than or equal -2। এই পাশে কি হয়? x is less than or equal 2। এই দুইটা জিনিস এবং সম্পর্কের মাধ্যমে আমরা জানি এবং থাকলে কি হয়? ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন অফ x 2। তাহলে এই দুইটা সম্পর্ককে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে কিভাবে লেখা যাবে? -2 লেস দেন অর ইকুয়াল x is less than or equal 2। তাহলে ডোমেইনটা কি হবে? -2 থেকে 2 পর্যন্ত। দ্যাট মিন্স আমার অ্যান্সার হচ্ছে ডি। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে এই ফাংশনটার ভ্যালুর মানটা কত হবে? এখন আমরা জানি যে লিমিট যখন x এর লিমিট যখন টেন্ডস টু ইনফিনিটি হয় তখন আমরা ফাংশনের ভিতরে x টার্মগুলোকে আমরা চেষ্টা করব অলওয়েজ 1/x টার্মে কনভার্ট করার জন্য। এইখানে আমার ভিতরে কি রাশি আছে? যেমন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো আমি যদি এইখান থেকে ভিতরের ফাংশনটা থেকে যদি আমি একটা x² কমন নেই, যদি আমি উপরের ফাংশনটা থেকে একটা x² কমন নেই তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস 2 ইন্টু 1/x, আর নিচে আমার যা আছে তাই। যখন আমি
এই এক্স স্কোয়ারকে বাইরে পাঠিয়ে দিব, তখন কি হবে, এখানে একটা এক্স চলে আসবে, এ এক্স আর এ এক্স ক্যান্সেল আউট হবে, ফলে আমার কি থাকবে মাইনাস রুট ওভার 1 প্লাস, এখন যদি আমি ভিতরে এক্স এর লিমিটটা বসিয়ে দিই তাহলে আমার এখানে কত আসবে, 1/x সমান সমান 0, দ্যাটস মিনস 4 নং প্রশ্নে বলা হয়েছে 0 থেকে 2 ব্যবধিতে y x-1 এবং y 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত। প্রশ্নে প্রদত্ত রেখাগুলোর সমীকরণ দুটি হচ্ছে y x-1, এটিকে যদি আমি পরিবর্তন করে এইভাবে লিখি, এ থেকে বোঝা যায় যে প্রথম সমীকরণটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 1 একক জায়গা এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 1 একক জায়গা ছেদ করবে। গ্রাফে যদি আমি জিনিসটা দেখাতে চাই তাহলে ধরি এতটুকু হচ্ছে 1 একক এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে 1 একক, তার মানে আমার সমীকরণটি এই সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। এটি হচ্ছে আমার প্রদত্ত y x-1, আর y 0 সরলরেখা কোনটি, এটি হচ্ছে x অক্ষ। প্রদত্ত ব্যবধিতে 0 থেকে 2 অর্থাৎ 0, 1, 2 এই ব্যবধির ভিতরে y x-1 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলটি হচ্ছে এই অঞ্চলটুকু। আমার এই অঞ্চলটুকুরই ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে 0 থেকে 1 পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রফলটি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রফলের সমীকরণটি হচ্ছে এটি, এবং 0 থেকে 1 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফলটি হচ্ছে এটি। তাহলে আমার মোট ক্ষেত্রফল হবে এই অঞ্চলের ক্ষেত্রফল প্লাস এই অঞ্চলের ক্ষেত্রফল। চিত্রে দেখা যাচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে ক্ষেত্রফলটি আছে তা y অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত, তাই আমার মোট ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই রেজাল্টটি হবে নেগেটিভ। তাই কিন্তু আমার মোট ক্ষেত্রফল পেতে হলে অবশ্যই আমার ক্ষেত্রফলের ধনাত্মক মান ব্যবহার করতে হবে, তো আমাকে এখানে অবশ্যই একটি নেগেটিভ সাইন ইউজ করতে হবে যাতে ক্ষেত্রফলটি আমার ধনাত্মক হয়। দেখা যাচ্ছে প্রথম ইন্টিগ্রেশনের ভিতরের ফাংশনটি হচ্ছে নেগেটিভ ওয়াই এবং দ্বিতীয় ইন্টিগ্রেশনের ভিতরে ফাংশনটি হচ্ছে পজিটিভ ওয়াই। এখন এই দুইটি ফাংশনকে এক করার জন্য আমি এখানে মডুলাস সাইন ইউজ করতে পারি। তাহলে এখানে আমার ফাংশন দুটি এখন এক হয়ে গিয়েছে, আর লিমিটটা হচ্ছে 0 থেকে 1 এবং 1 থেকে 0, তাই টোটাল লিমিটটাকে আমি 0 থেকে 2 পর্যন্ত বলতে পারি। তাহলে আমার টোটাল লিমিট হচ্ছে 0 থেকে 2 আর ফাংশন হচ্ছে আমার মডুলাস ওয়াই। দ্যাটস মিনস আমার অ্যান্সার হচ্ছে 0 থেকে 2, ওয়াইয়ের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে x-1। এখানে 5 নম্বর ম্যাথে বলা হয়েছে বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর উপাংশ কত। আমরা জানি বি ভেক্টর বরাবর এ ভেক্টর উপাংশকে আমরা প্রকাশ করি এ ডট বি ডিভাইডেড বাই বি। যেহেতু এটার মান কত, এ ডট বি, এ হচ্ছে আমার 6i প্লাস 7j মাইনাস 6k, আর আমার এ ভেক্টর এটা হচ্ছে আমার বি ভেক্টর ভি ডট এ, এ ডট বি একই জিনিস। আর এখানে হচ্ছে আমার বি ভেক্টরের মান, তাহলে বি ভেক্টরের মান এখানে কত, রুট ওভার
6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস মাইনাস 6 হোল স্কয়ার। এখানে কত আসে? 6 ইন্টু 2 হচ্ছে 12 মাইনাস 14 মাইনাস 6, আর নিচে আমার কত আসতেছে? 36 প্লাস 36 72, 72 আর 49 হচ্ছে 121, তাহলে রুট ওভার 121। তাহলে আমার উপরে কত থাকছে? উপরে থাকছে হচ্ছে -8, তাহলে -8 121। তাহলে আমার অ্যান্সার, আর এটা দিক কোন দিকে? যেহেতু বলা হয়েছে বি ভেক্টর বরাবর, তার মানে আমার দিক হবে বি ভেক্টর এর দিকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। এখানে 6 নং ম্যাথটিতে বলা হয়েছে জিওমেট্রি শব্দটির বর্ণগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষরে ই থাকে। এখানে আমি জিওমেট্রি শব্দটির সবগুলোকে আমি এভাবে সাজিয়েছি যে এখানে জি, তারপরে দুইটা ই রয়েছে, ও এম টি আর ওয়াই রয়েছে, টোটাল 8টি অ্যালফাবেট রয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টি অ্যালফাবেট রয়েছে। এখন আমি যদি 8টা ঘর আঁকি এবং 8টা ঘরের প্রথম ও শেষের ঘরে ই রেখে এবং বাকি ঘরগুলোতে অন্যান্য অ্যালফাবেটগুলো বসিয়ে দিই, তাহলে আমার কয়টি ই বাদে বাকি ঘরগুলো হচ্ছে আমার 1 2 3 4 5 6, তাহলে 6টি ঘরে 6টি ভিন্ন জিনিস বসানোর বিন্যাসটি হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 720, অর্থাৎ অ্যান্সার সি। 7 নম্বর অঙ্কটিতে একটি দ্বিপদী বিস্তৃতির এক্স বর্জিত পদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা জানি যে টি তম পদ, কোন একটি বিস্তৃতির টি তম পদ হচ্ছে এইট মাইনাস আর 1/8x টু দি পাওয়ার আর। তাহলে এখান থেকে যদি আমি x এর সহগগুলোকে একটু আলাদা করি, তাহলে কি দাঁড়ায়? 8cr, এখানে থাকবে হচ্ছে টু দি পাওয়ার 8 মাইনাস আর, এখানে থাকবে 8 টু দি পাওয়ার আর, আর এখানে থাকতেছে আমার x এর পাওয়ার 8 মাইনাস আর, এটা আসবে এখান থেকে, আর এখান থেকে কত আসবে? আর একটা মাইনাস আর। আর যেহেতু আমাকে এক্স বর্জিত পদ বলা হয়েছে, তার মানে আমার এক্স এর পাওয়ার হবে 0, তাহলে আমার 8 মাইনাস টোয়াইস আর ইকুয়াল টু 0, অতএব আর ইজ ইকুয়াল টু 4। এই আর ইজ ইকুয়াল টু 4 এখন আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার কত আসে? 8c4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/8 টু দি পাওয়ার 4। তাহলে এটার হিসাবটা আমরা কিভাবে করতে পারি? 8c4, এটার হিসাবটা হবে 8 থেকে আমি অনূর্ধ্বক্রম 4 ঘর পর্যন্ত যাব, যেমন 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 4, আবার 5, আবার 1 থেকে 4 পর্যন্ত আমরা যাব, 1 2 3 4, আর এখানে 2 টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আবার 8 টু দি পাওয়ার 4 কে লিখতে পারি আমরা 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। এখন কাটাকাটি করব আমরা। এখন 8 দিয়ে 8 কাটা, এখানে 3টা 2 মিলে 8 হবে, এই 8 এর সাথে এই 8 কাটা গেল, তারপরে 2 3 মিলে হচ্ছে 6, 6 কাটা গেল, এই 2 এর সাথে এই 4 কাটা গেলে এখানে 2 রইলো, তাহলে আমার উপরে রইলো 7 আর 5, তার মানে উপরে আমার রয়েছে 35, আর নিচে কত? 8 8 64 আর 2 128, 1 2 8, দ্যাট মিন্স আমার অ্যান্সার হচ্ছে সি। 8 নম্বর প্রশ্নে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা জানি একটা উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার বাই, সাধারণ সমীকরণ হচ্ছে এটা। এখন আমরা যদি এই সমীকরণকে এইভাবে রূপান্তর করি, তাহলে আমার আসবে এক্স স্কয়ার 16 ওয়াই স্কয়ার 25 ইজ ইকুয়াল টু 1। দ্যাটস মিন্স আমি যদি এটার সাথে এটা তুলনা করি, তাহলে আমার এর ভ্যালু আসতেছে 4 আর বি এর ভ্যালু আসতেছে আমার 5। এখানে a is less than b, that means e এর আমার সূত্রটা কি আসবে? আমরা জানি 1 minus a square by b square,
এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আসবে 1/16 25। তাহলে আমার ফাইনাল রেজাল্টটা কত আসবে? 3/5। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 3 = 0 সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটি? এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা প্রথমেই কেন্দ্রটা মিলিয়ে নিব, কোন বৃত্তের সাথে আমার কেন্দ্রটা মিলে। দেখা যাচ্ছে এখানে কেন্দ্র হচ্ছে 4 আর হচ্ছে 3, দ্যাটস মিনস আমার g এর মান হবে -4 -3। তাহলে আমার g এর মান কত হবে? -4 মাইনাস, আর f এর মান কত হচ্ছে আমার? -3। আচ্ছা, এই দুইটা মান কোথায় ইউজ হয়েছে? এই যে এই সমীকরণে দেখা যাচ্ছে এবং 4 নাম্বার ডি অপশনে আমার এই দুইটা বৃত্ত, তার মানে এই দুইটা বৃত্তের ভিতরে যে কোনো একটা বৃত্ত আমার অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে কোনটা হবে। এই জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে যে এখন আমরা যদি একটা স্পর্শক আঁকি, একটা বৃত্ত যদি আঁকি, ধরে নিলাম এটা হচ্ছে আমার সেন্টার আর তার একটা স্পর্শক হচ্ছে এই সরলরেখাটা। এই বিন্দু হচ্ছে আমার 4,3 আর এই সরলরেখাটা হচ্ছে আমার 5x - 12y + 3 = 0। তাহলে আমরা জানি যে যে কোনো স্পর্শক থেকে সেন্টারের লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাহলে আমরা আগে লম্ব দূরত্বটা হিসাব করি। আমরা জানি লম্ব কিভাবে হিসাব করে, মডুলাস এই বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণকে আমরা সিদ্ধ করাবো। তাহলে আমার কত আসবে? 5 × 4 - 12 × 3 + 3, আর নিচে হবে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। দেখা যাচ্ছে এটা কত আসতেছে আমার? উপরে আমার রইল 13 আর নিচে আমার কত? আমরা জানি এর হচ্ছে 13। অতএব আমার ব্যাসার্ধ হবে 1। এখন আমি চেক করব কোন বৃত্তের ব্যাসার্ধ 1। তাহলে এই বৃত্তের ডি বৃত্তেরটা আমরা যদি চেক করি প্রথমে, তাহলে দেখা যাচ্ছে আমরা জানি ব্যাসার্ধ সমান g² + f² - c। এখানে g এর মান হচ্ছে 4² + 3² - 24, দ্যাট মিন্স 1। তার মানে আমার অ্যান্সার হচ্ছে ডি। 10 নম্বর প্রশ্নে cot sin ইনভার্স হাফ এর মানটা জানতে চাওয়া হয়েছে। এই ত্রিকোণমিতিক প্রবলেমগুলো সলভ করার জন্য আমার এই sin ইনভার্স হাফকে cot ইনভার্সে রূপান্তর করতে হবে। এর জন্য আমার কি করা চাই? sin ইনভার্স হাফ = আমি থিটা ধরে নিলাম। অতএব আমি এখান থেকে কি লিখতে পারি? sin থিটা = হাফ। তার মানে এখানে এমন একটি সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে যেখানে আমার অতিভুজ হচ্ছে, যদি 2 হয় তাহলে লম্ব হবে আমার 1, তাহলে আমার ভূমি হচ্ছে √3। তাহলে এই ক্ষেত্রে যদি আমি cot যদি বের করি, তাহলে আমার cot থিটার মানটা কত আসবে? √3। তার মানে আমি থিটা = কি লিখতে পারি? cot ইনভার্স √3। তার মানে আমি sin ইনভার্স হাফ এর পরিবর্তে cot ইনভার্স √3 বসাতে পারি। এটা যদি আমি রাশিটিতে বসিয়ে দিই, তাহলে এখানে cot ইনভার্স ক্যান্সেল আউট হয়ে √3 অ্যান্সার হবে। 11 নম্বর ম্যাথে একটি অসমতার সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধানের পূর্বেই একটা ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে যে এই ফাংশনের নিচে কখনো 0 আসতে পারবে না। তার মানে আমি ফার্স্টেই বলতে পারি x - 1 is not equal to 0. That means x is not is equal to 1/3. এরপর আরো কি করা যায়? এখন যদি আমি রাশিটিকে উল্টিয়ে দিই, তাহলে অসমতার সাইনটি চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা কি করতে পারি? আমরা জানি যদি আমি এই মডুলাস চিহ্নটি উঠাতে চাই, তাহলে আমার এখানে -1 3x - 1 1 এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর কি করা যায়? আমি উভয় সবার সাথে যদি +1 করে দিই, তাহলে এখানে 0 আসবে, এখানে 3x, এখানে আসবে 2। এরপর যদি আমি সবাইকে 3 দ্বারা ডিভাইড করে দিই,
তাহলে 2/3। তার মানে x এর মানগুলো হবে 0 থেকে বড় এবং 2/3 থেকে ছোট, কিন্তু 1/3 হইতে পারবে না। তাহলে এই কন্ডিশনটা কোথায় স্যাটিসফাই হচ্ছে? এই যে যে আমার কত থেকে হবে, এই যে 0 থেকে ইউনিয়ন, তার মানে 0 থেকে আমার 2π/3 পর্যন্ত হবে, কিন্তু এইখানে কিন্তু 1/3 ইনক্লুডেড নয়। যদি আমি জিনিসটা একটু গ্রাফে বোঝাতে চাই তাহলে আরেকটু সুবিধা হবে। ধরলাম এটা 0, 0 থেকে এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 1/3, আর এই পয়েন্টটা আমার হচ্ছে, আমি ধরে নিলাম 2/3। তাহলে এখানে এই অসমতাটি কি প্রকাশ করতেছে? 0 থেকে বড় মানে এদিকে যাবে, কিন্তু আমার 1/3 এই পয়েন্টটা হবে না, আবার এখান থেকে শুরু করে একদম 2/3 পর্যন্ত হবে। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে 0 থেকে 1/3 পর্যন্ত যাবে, 0 থেকে 1/3, 0 কিন্তু কাউন্ট হবে না, কারণ 0 সমান বা 2/3 এর সমান কিন্তু নয়। তাহলে 0 থেকে 1/3 পর্যন্ত যাবে ইউনিয়ন, আবার 1/3 থেকে শুরু করে 2/3 পর্যন্ত যাবে, যার মানে আমার উত্তর হচ্ছে ডি। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে f(x = x² - 2 মডুলাস x) এর এবং gx এর মান হচ্ছে x² + 1। এই ভ্যালুটি আমার বের করতে বলা হয়েছে। ফার্স্টেই আমি বের করব f(-2). তাহলে এটা যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে? -2 হোল স্কয়ার মাইনাস 2 মডুলাস অফ -2। আমরা জানি মডুলাসের ভিতরে নেগেটিভ কাজ করে না। তাহলে আমার রাশিটা কি হবে? 4 - 4 0। gf(-2) তার মানে g(0) is equal to 0² + 1, that means 1. Answer B. 13 নং প্রশ্নে একটি ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। তো এটা সলভ করার জন্য আমার ফার্স্টে ddx of e⁴x, আর এটাকে আমি কি লিখতে পারি? 1/e⁴x পুরাটা হচ্ছে আমার হোল স্কয়ার। দেন আমরা কি করতে পারি? নিচে যদি আমি লসাগু করে দিই তাহলে আমার উপরে কি আসবে? উপরে একটা, যেমন আমি যদি লসাগু করি তো আমার উপরে একটা e⁴x আসবে, আর এখানে e⁴2x + 1 হোল স্কয়ার। ওকে, দেন আমরা যদি স্কয়ারটা সবার সাথে দিয়ে দিই তাহলে কি আসবে? e⁴2x + 1, আর এখানে e⁴2x। এখন যদি আমরা এই dx, এখন যদি আমরা e⁴2x + 1 কে আমরা z ধরে নিই, তার মানে আমি e⁴2x এটাকে কি লিখতে পারি? e⁴2x dx কে আমি লিখতে পারি হাফ অফ dz। তাহলে এখানে যদি আমি লিখে দিই, এই পুরাটার পরিবর্তে আমি কি লিখতে পারি? হাফ অফ dz, আর এই পুরাটার ভিতরকার পুরাটার মান হচ্ছে আমার z, দ্যাট মিন্স z²। এখন যদি আমি এটা ইন্টিগ্রেশন করি তো আমার কি আসবে? হাফ, z এর পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে z এর পাওয়ার 1 -2 1 বেড়ে হবে -1, আর dz ডিভাইডেড বাই z প্লাস c। তাহলে z এর, তাহলে আমার উপরে কি থাকতেছে? -1 2, আর z এর ভ্যালু হচ্ছে আমার কত? e⁴2x + 1 প্লাস c। তাহলে অ্যান্সার
বি। প্রশ্ন 14তে আমাকে একটি জটিল সংখ্যার মডুলাস বের করতে বলা হয়েছে, অর্থাৎ 1 প্লাস আই 1 মাইনাস আই। তো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস আই 1 মাইনাস আই। তাহলে আমরা জানি জটিল সংখ্যার উপরে মডুলাস মানে হচ্ছে বাস্তব সংখ্যার স্কোয়ার প্লাস অবাস্তব সংখ্যার আয়ের সহগের স্কোয়ার। নিচেও সেম 1 স্কোয়ার প্লাস আয়ের সহগ হচ্ছে -1 হোল স্কোয়ার। তাহলে উপরেও √2 নিচেও √2, দ্যাটস মিন্স অ্যান্সার হচ্ছে আমার বি। 15 নং প্রশ্নে বলা হয়েছে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও টোয়াইস পি বলদ্বয়ের লব্ধি √7p। তাহলে এদের মধ্যকার কোণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লব্ধি নির্ণয়ের সূত্র জানি, লব্ধি আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে cos থিটাই হচ্ছে pq এর মধ্যবর্তী কোণ। তো এই সূত্রের ভিতরে আর হচ্ছে লব্ধির জায়গায় কত আছে আমার √7p হোল স্কোয়ার, পি এর জায়গায় তো পি আছে, আর কিউ এর জায়গায় টোয়াইস পি হোল স্কোয়ার 2p ইন্টু টোয়াইস পি cos থিটা। তাহলে এখানে আসছে আমার 7p স্কোয়ার আর এখানে 4, দ্যাট মিন্স 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে যদি আমি সব জায়গা থেকে p ক্যান্সেল আউট করে দিতে পারি, ক্যান্সেল আউট করার পর এখানে আমার কি থাকবে 7 প্লাস 5 প্লাস 4 cos থিটা। তাহলে এখানে 5 এই পাশে নিয়ে আসলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 4 cos থিটা। তাহলে cos থিটার মান আমার কত? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, দ্যাট মিন্স অ্যান্সার 60 ডিগ্রি।